আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আমি আজ হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা কবিতা রূপাই নিয়ে। আমার ইউটিউব চ্যানেল রংধনু বাই আবু কাউসার আকাশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিনের রূপাই কবিতাটি। কবিতার শুরুতে কবি জসিমউদ্দিনের কবি পরিচিতি আমরা আলোচনা করব। আমার প্রিয় একটি কবিতা রূপাই। তো আমরা প্রথমেই দেখব যে জসিমউদ্দিনের জন্ম, তিনি 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা একটা প্রশ্ন আসতে পারে, তাম্বুল কি? আসলে তাম্বুল হচ্ছে পান। তো তাম্বুলের অর্থ পান। তোমরা একটা লেখায় পড়বে ইন্টারমিডিয়েটে, যে ওখানে লেখা আছে তাম্রকুট। তাম্রকুট মানে তামাক। তো তাম্বুলখানা গ্রামে উনি জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার কাহিনী কাব্য আমরা যেটি আলোচনা করব, নকশিকাঁথার মাঠের একটি কবিতা রূপাই। তারপরে সুজন বাদিয়ার ঘাট, শিশুতোষ গ্রন্থ হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার। ডালিম কুমার আমাদের বাংলা ভাষা সাহিত্যের উপকথা, রূপকথা, তোমরা এগুলো পড়বে। কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক বেদের মেয়ে, উপন্যাস বোবা কাহিনী। তার কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই। কবি 1976 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। এই হচ্ছে তার সংক্ষিপ্ত কবি পরিচিতি। বিস্তারিত অনেক তোমরা বই থেকে পড়ে নিও। জসিমউদ্দিন আমরা জানি পল্লী কবি। তো কবিতা রূপাইয়ের আমি আজকে এই যে কবিতাটা তোমাদের 2 পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে যে আলোচনা হবে তার কিছু অংশবিশেষ আলোচনা করে দিচ্ছি। দ্বিতীয় পর্বে কবিতার বাকি অংশ আলোচনা করব। তোমাদের একটা প্রশ্ন এসে যায় যে আসলে নকশিকাঁথার মাঠটা কি? আমি তোমাদের এই নকশিকাঁথা মাঠ যে কাব্যগ্রন্থের শেষ যে 6 চরণ, এটি আমি পড়ে শোনালেই তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে যে নকশিকাঁথার মাঠ কবির মতে এটি একটি গ্রাম। আর নকশিকাঁথা জানো তোমরা, নকশা সমৃদ্ধ কাঁথা। আমাদের লোকশিল্প প্রবন্ধে তোমরা পড়েছ নকশিকাঁথা সম্পর্কে। তোমরা কি জানো যে এটি কয়টি পর্ব? নকশিকাঁথার মাঠ যে কাহিনী কাব্য, কাহিনী কবিতা, এটি 14টি পর্বের মধ্যে দ্বিতীয় পর্বে রূপাই কবিতা অংশ আলোচনা হয়েছে। রূপাইয়ের সম্পূর্ণ অংশ দ্বিতীয় পর্ব থেকে নেওয়া হয়েছে। তো এই 6 চরণের যে কবিতার যে ভাষাগুলো তোমাদের বলি, তোমরা খেয়াল করবা। কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখেছে মাঠের পরে, মহাশূন্যেতে উড়াইছে কেবা নকশি কাঁথাটি ধরে, হাতে তার সেই বাঁশের বাঁশিটি বাজায় করুণ সুরে, তারই ঢেউ লাগি এগাও ওগাও গহন ব্যথায় ঝুরে, সেই হতে গাঁর নামটি হয়েছে নকশিকাঁথার মাঠ, ছেলে বুড়ো গাঁর সকলই জানে ইহার করুণ পাঠ। তাহলে তোমরা কিন্তু সহজে বুঝতে পারলে এটি নকশিকাঁথার মাঠ একটি গ্রামের নামকে নিয়ে কবি এখানে কবিতা রচনা করেছেন। তো এখানে তোমরা জানো যে রূপাই হচ্ছে কবির যে কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ, তার একটি প্রধান চরিত্র, তোমরা নায়ক চরিত্র বলতে পারো। আর এর স্ত্রী যে চরিত্র নায়িকা, তার নাম সাজু। তোমাদের আমি চিন্তা করছি যে তোমাদের পুরা যে নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ নিয়ে একটি ক্লাস তৈরি করব, সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো আমরা আলোচনার যদি করি তাহলে দেখো প্রথমে চলে আসবে উৎস গ্রন্থ। তোমরা জানো যে কবি জসিমউদ্দিন রচিত নকশিকাঁথার মাঠ নামক কাহিনী কাব্যের এই অংশটুকু রূপাই কবিতা শিরোনামে সংকলিত হয়েছে। আসলে
এই সম্পাদক এখানে রূপাই অবলম্বনে কবিতা নামকরণ করেছেন। হ্যাঁ, তো এটি কোনো কাব্যগ্রন্থের এটি অংশ, তো এটি শুধু কবিতা না, কাব্যগ্রন্থের 14 পর্বের 2য় পর্ব থেকে রূপাই নামকরণ করে কবিতাটি নেওয়া হয়েছে। নামকরণ কেন্দ্রীয় বা প্রধান চরিত্রের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। কেন্দ্রীয় বা প্রধান চরিত্র হচ্ছে রূপাই। বিষয়বস্তু গ্রাম বাংলার প্রকৃতি ও গ্রামের সাধারণ মানুষের জীবন, হ্যাঁ, বা কৃষক সমাজ আমরা বলতে পারি। তো এখানে কিছু কথা চলে আসে যে কৃষকের শ্রমেই ঘামেই গড়ে উঠেছে বর্তমান সভ্যতা, এই সভ্যতার ভিত্তি হচ্ছে কৃষক সমাজ। এ কবিতায় আবহমান গ্রাম বাংলার প্রকৃতির যে শাশ্বত রূপ এটি চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। আরও যদি কিছু কথা বলতে যাই, হ্যাঁ, কবির যে অসামান্য দক্ষতায় কৃষিজীবী যে মানুষের জীবন সংগ্রামের কথা তিনি তুলে ধরার পাশাপাশি কী করেছেন, গ্রাম বাংলার যে প্রকৃতি চিত্র অঙ্কন করেছেন। এমনকি কবিতায় গ্রামীণ প্রকৃতির নানা অনুষঙ্গ, নানা বৈশিষ্ট্যের উপমা ও চিত্রকল্পের মধ্যে দিয়েই প্রধান চরিত্র রূপাইয়ের রূপ ও কর্মদক্ষতা এখানে বর্ণিত হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছ যে নামকরণ এবং বিষয়বস্তু বিষয়গুলো। তো আমরা আলোচনা করব শুরুতেই। তার আগে আমি বলি যে রূপাই এটা একটা, তোমরা কবিতার ব্র্যাকেটে লিখে নিবে যে একটা কাহিনী কবিতা। তো কাহিনী কবিতার একটা অংশ হচ্ছে রূপাই 2য় পর্ব। আবার বলছি, তোমরা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম যে 2টি লাইন দেখো, এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। তো আমি আগেই বলেছি, গা বলতে এখানে নকশিকাঁথার মাঠ, কবির লেখা অনুযায়ী একটি গ্রামের নাম। তো এই গায়ের এক চাষার ছেলে, কৃষকের ছেলে, লম্বা মাথার চুল। এখানে মাথা লম্বা না, তার মাথার চুলগুলো লম্বা। হ্যাঁ, লম্বা মাথার চুল, অর্থাৎ এখানে মাথা না, চুলগুলো লম্বা। অর্থাৎ কৃষকের ছেলে যে রূপাইয়ের রূপ বর্ণনা, সে নিজেও কৃষক। কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। অর্থাৎ এখানে কালো মানে এখানে কালো মুখে কালো ভ্রমর। হ্যাঁ, এখানে কর্মগুণের ফলে এখানে কবি নির্ণয় করেছেন, কালো হলে কোনো ব্যাপার না, তার মুখটা কীরকম কালো, কিসের মতো, ভ্রমর। ভ্রমর যেমন কুচকুচে কালো, ভ্রমর মৌমাছি, মধুকর, হ্যাঁ, মধুপ। তো এখানে রঙিন ফুল অনেক সুন্দর লাগে আমাদের কাছে, কিন্তু রূপাইয়ের যে রূপ সৌন্দর্য কবির মতে, বা আমরাও তাকে সমর্থন করি, তার সৌন্দর্যটা এই যে রঙিন ফুল দেখছো তার চেয়েও সুন্দর। অর্থাৎ এখানে তোমরা লিখে নিতে পারো, হ্যাঁ, রূপাইয়ের যে সৌন্দর্য, হ্যাঁ, বাহ্যিক যে সৌন্দর্য এখানে সেটা তুলে ধরা হয়েছে। আর একবার বলি যে ভ্রমর অনেক কুচকুচে কালো, এরকম কালোর সঙ্গে তুলনা করেছে, এবং এই কালোটা এত সুন্দর যে রঙিন ফুলকেও হার মানায়। তোমরা আশা করি বুঝতে পেরেছ। কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা পরবর্তীতে আবার দেখবে। পরবর্তী লাইন দেখো, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া। কাঁচা ধান, এখানে তোমরা লিখে নিতে পারো এটা ব্র্যাকেটে নমনীয়তা। আসলে এখানে নমনীয়তা অর্থে বোঝানো হয়েছে যে কাঁচা ধানের পাতা যেমন অনেক কচি, কাঁচা পাতা, কাঁচা ধান, মুখের মায়া, তার মুখের মায়াটা কীরকম, কাঁচা ধান যেমন কচি, হ্যাঁ, সেরকম তার মুখের মায়াটা। তার সাথে কে মাখিয়ে দিয়েছে, দিয়েছে বলতে এখানে দিয়েছে, তার সাথে কে মাখিয়ে দিয়েছে যে নবীন তৃণের ছায়া। নবীন তৃণ মানে নতুন, হ্যাঁ, এখানে নতুন ঘাস বোঝানো হয়েছে। নতুন ঘাসকে বলে নতুন গাছগাছরা ঘাস, হ্যাঁ, তার সঙ্গে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া। এখানে তোমরা লিখে নিতে পারো যে ধান ক্ষেতের যে সবুজ সতেজতা, হ্যাঁ, এখানে বলা হয়েছে যে তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া। এখানে তোমরা লিখে নাও যে ধান গাছের সবুজ সতেজতা, কচি চাষার যে কৃষক রূপাইয়ের কথা বলছে, হ্যাঁ, চাষার ছেলের মধ্যেও কবি খুঁজে পান নবীন তৃণের ছায়া। অর্থাৎ এখানে ধান গাছের যে সবুজ সতেজতা
এই অর্থে এই লাইনটি ব্যবহৃত হয়েছে। তো লাইনটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, আসলে এখানে দৈহিক সৌন্দর্যটাই মুখ্য, এখানে দৈহিক সৌন্দর্য দিয়েই কথাগুলো চলে আসছে। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গাখানি তার শাওন মাসের যেমন তমাল তরু। তো জালি লাউ দেখো, তোমরা ছবি দেখলে বুঝবা জালি লাউ তার ডগা মানে আগাটা কিরকম, এই যে এই অংশটা তো বাহুর মতো কিরকম, জালি লাউ, জালিকেও লাউ বলে, জালি লাউ বলা হচ্ছে এখানে ডগার মতো। হ্যাঁ, ডগার মতো বাহু দুখান স্বরূপ, তার যে বাহু দুটি যে জালি লাউয়ের ডগা যেমন সেরকম, অর্থাৎ এখানে বাহ্যিক গঠন রূপায়ের যে রূপ সৌন্দর্যের কথা বলতে এতগুলো উপমা ব্যবহার করেছেন। গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু, গা মানে তার শরীরটা হচ্ছে কিরকম, শাওন মানে শ্রাবণ মাসের যেমন তমাল তরু। শ্রাবণ মাসে বর্ষা হয় তোমরা জানো, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। তমাল তরু দেখো, তমাল গাছ, এই তমাল গাছের বৈশিষ্ট্য কি, এর ডাল কালো, কাণ্ডটা কুচকুচে কালো, যখন বৃষ্টি পড়ে তখন আরও কুচকুচে কালো দেখায় এবং রূপ সৌন্দর্যটা বাহ্যিক যে সৌন্দর্যটা চমৎকারভাবে ওটি ধরা পড়ে, বৃষ্টির সঙ্গে এটি একটা সৌন্দর্য উপস্থাপন করেছেন। তার মানে এই যে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গগুলো রূপায়ের দেহের মধ্য দিয়ে কবি সুন্দরভাবে তুলে ধরেছেন। বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। দেখো, বর্ষায় স্নাত, বৃষ্টিতে ভিজে গিয়েছে। হ্যাঁ, তো বাদলা ধোয়া বা বাদল ধোয়া, বাদল মানে বর্ষা, মেঘে কে গো মাখিয়ে দেছে তেল, তার শরীরটা তেল চুকচুকে, হ্যাঁ শরীর কৃষকের অয়েলি স্কিন, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। এটা একটা কবির ভাষ্য অনুযায়ী যে বিদ্যুৎ চমকানোর সময় রূপায়ের যে গায়ে যে আলো পড়ে সেই সৌন্দর্যকে কবি এখানে বলছে বিজলি মেয়ে পিছলে পড়ে, অর্থাৎ এটা অবশ্যই রাতের সৌন্দর্য। রাতের বেলা অন্ধকার দিকে বিজলি যখন পড়ে শরীরের মধ্যে আলো বিচ্ছুরণ হয়, চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মানে ছড়িয়ে আলোর খেল, একটা আলোর একটা খেলা এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন। হ্যাঁ, বৃষ্টির কথা বলে এখানে তুলে ধরা হয়েছে, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। আলোর খেল অর্থাৎ রাতের যে বিদ্যুৎ চমকানোর কথা রূপায়ের দেহের সঙ্গে বাহ্যিক গঠন, দেহের সৌন্দর্য নিয়ে কবি এখানে এই কথা তুলে ধরেছেন। তোমাদের কোনো আশা করি কথাগুলো বুঝতে সমস্যা হচ্ছে না। এরপরে আমরা দেখব, তো এখানে আরেকটা কথা আমরা বলে নিতে পারি যে বৃষ্টির মনে করো বৃষ্টির পানিতে ধোয়া যে মসৃণ শরীরে আলো পড়ে যেন বিদ্যুৎ চমকায়, তোমরা এই কথাটাও লিখে নিতে পারো যে যে ছড়িয়ে আলোর খেল, যে বৃষ্টির পানিতে ধোয়া যে মসৃণ শরীরে, রূপায়ের যে মসৃণ শরীরে আলো পড়ে যেন বিদ্যুৎ চমকায়। সুন্দর একটা কথা উনি এভাবে বলার চেষ্টা করেছেন। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। এইটা একটা চমৎকার কথা যে কচি ধানের তুলতে চারা, অর্থাৎ এখানে রূপায়ও এখানে একটা ব্যবহৃত বিষয় যে যখন দেখো তোমরা কৃষকের মুখে হাসি, এখানে চারা তুলছে এখানে রূপাই। হ্যাঁ, যখন কৃষক কচি ধানের চারা তোলে তার মনে একটা আনন্দ, অনাবিল আনন্দ থাকে, কেন এই চারা রোপণ করবে, ধান হবে, তার মুখে একটা হাসি যে এটি তার একটা প্রধান ভরসা, প্রধান ফসল ধান। তো এখানে এই রূপাইয়ের কথা বলা হচ্ছে কেন, এই রূপাইয়ের মুখের মধ্যে সবসময় একটা হাসি জড়িয়ে থাকে, যে কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, চাষির মধ্যে সবসময় একটা মুখে হাসি লেগে থাকে। ঠিক রূপাইয়ের এরকম, রূপাইয়ের মুখের মধ্যেও একটা লাবণ্য, একটা হাসির সদা আমরা দেখতে পাই। অর্থাৎ কালো রূপাইয়ের মুখে যেন এই স্বপ্নমাখা হাসি লেগে আছে। সুন্দর একটা কথা যে মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি, অর্থাৎ কৃষকের একটা আনন্দ যে এই ফসলটা ফলাবে, ফসল উঠবে, ফসল ওঠার পর বিক্রি করবে, তার নানাবিধ চাহিদা পূরণ করবে। হ্যাঁ, তো এখানে একটা হচ্ছে যে কৃষকের মন আনন্দে ভরে ওঠে। কবি রূপাইয়ের
রূপাই কবিতায় গ্রাম বাংলার যে প্রকৃতি, কৃষকের রূপ, কর্মোদ্যোগ, হ্যাঁ, অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন আমরা জানি। তারপরে গ্রাম বাংলার যে প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, ধান গাছের পাতা, কৃষকের কচি ধানের চারা তুলতে থাকে, তখন তার মনের আনন্দে হাসতে থাকে। সে হাসি ভবিষ্যৎ একটা ফসলের, স্বপ্নের হাসি, কারণ তারা জানে তাদের পরিশ্রমে নতুন ফসলে মাঠ ভরে উঠবে। তোমরা আশা করি এই অংশটা বুঝতে পেরেছ যে যতটুকু পড়ানো হলো। তো আগামী ক্লাসে তোমাদের বাকি অংশ আলোচনা হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টও করতে পারবে, কারণ একটার পর একটা ক্লাস নেওয়া হচ্ছে। তো এই রূপাই কবিতার আরও আকর্ষণীয় অংশগুলো, কথাগুলো পরবর্তী পর্বে রয়েছে। তোমরা আগামী ক্লাসের অপেক্ষায় থাকবে। আর যে ক্লাসগুলো তোমাদের বুঝতে সমস্যা হয় আবার দেখবে। তো তোমরা স্কুলেও ক্লাস করো, হ্যাঁ, স্কুল থেকেও শিখছো। আর আমরা বাংলা ভাষা ও সাহিত্যের একজন রূপসী পল্লী কবি জসিমউদ্দিন, তার প্রতিটি কবিতাই সুন্দর। হ্যাঁ, তো তোমরা চেষ্টা করবে নকশিকাঁথার মাঠ যে কাব্যগ্রন্থটা পুরো পড়ার জন্য, অত কঠিন নয়। তো যাই হোক, তোমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবে, ভালো থাকবে। যারা তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা করনি, তোমাদের প্রয়োজনে তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।